মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন নেপোলিয়নের মতন আসবেন, যুদ্ধ করবেন, জিতে বেরিয়ে যাবেন, 1 ঘন্টার মধ্যে হয়তো প্লেনে উঠে পড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে সমস্ত জায়গা আসলে নবান্নের সভাগৃহ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন রাজনৈতিক সভা মঞ্চ বানানোর এই কোর্টরুমটাকে, কিছু হলো না। আমি তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করছি, কি হলো, রেজাল্টটা কি দাদা? ইলেকশন কমিশন বোকা খেলো? না। ইলেকশন কমিশনকে বলা হলো এসআইআর বন্ধ করে দিতে? না। ইলেকশন কমিশনকে বলা হলো যে এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছেন সেভাবে করতে বলা হলো? কিচ্ছু হলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লপ শো। ঠান্ডা মাথায় এই সকাল থেকে যে জিনিসটা তৃণমূল কংগ্রেস শুরু করেছে, এবং তাতে অনেকে ধিতান বলে করে নাচানাচি শুরু করছেন। আমি তাদেরকে বলছি যে ধরে ধরে যদি বোঝাই, মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা 10:10 নাগাদ বেরোলেন বাড়ি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোনোর পরে তিনি পৌঁছলেন সুপ্রিম কোর্টে মোটামুটি 10:30টার মধ্যে। এই 6টা উইন্ডোতে দেখছেন একদম নিচে তিনি পৌঁছেছিলেন সুপ্রিম কোর্টের, এবং সুপ্রিম কোর্টের নিচে পৌঁছানোর পরে তিনি লিফটে করে দোতলায় ওঠেন। দোতলায় ওঠার পরে তিনি 1 নম্বর কোর্টরুমে মোটামুটি 10:35-এর মধ্যে পৌঁছে যান। এবার এই যে 10:35-এ পৌঁছে যান, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বা তৃণমূল কংগ্রেস বোধহয় ভেবেছিলেন যে সমস্ত রুম আসলে হয়তো তৃণমূল কংগ্রেসের অডিটোরিয়াম। এই যে 1 নম্বর কোর্টরুম, যেটা ভারতবর্ষের সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে পাওয়ারফুল, শীর্ষ আদালতের শীর্ষ ব্যক্তি যে কোর্টরুমে বসেন, সেই ঘরটা তৃণমূল কংগ্রেস ভেবেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় 10:30টায় পৌঁছে যাচ্ছেন, মানে আর 10-15 মিনিট অপেক্ষা করতে হবে। 11টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভাষণ দেবেন, রাজনৈতিক ভাষণ, একটা লম্বা স্পিচ দেবেন। সেই স্পিচটা সবাইকে শুনতে হবে, এবং তারপর তিনি গটগট করে বেরিয়ে যাবেন। এসআইআর বাতিল হয়ে যাবে, এসআইআর স্থগিত হয়ে যাবে, এসআইআরে আধার কার্ডটাই একমাত্র দেখাতে হবে, এসআইআরে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের নাম থাকবে, 2025-এর লিস্টে যে নামগুলো ছিল সেই নামগুলো থাকবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভি সাইন দেখিয়ে সুপ্রিম কোর্টের বাইরে ফটো সেশন করবেন। প্রথম সে গুড়ে বালি পড়ল।